নমস্কার বন্ধুরা, গল্পের চিলেকোঠা পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি সায়নী। আজ আপনাদেরকে পাঠ করে শোনাব বিখ্যাত সাহিত্যিক শ্রী রমাপদ চৌধুরী রচিত গল্প ইমলি। গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন, আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করবেন। তবে চলুন আর দেরি করব না, শুরু করি আজকের গল্প। শ্রী রমাপদ চৌধুরী রচিত ইমলি। শহরের এদিকটায় কর্পোরেশনের সীমান্ত টেনেছে পূব পশ্চিমের রেল লাইন। মাটি থেকে অনেকখানি উঁচু একটা পাড় রেকাবির কানার মতো গোল হয়ে ঘিরেছে শহরের দক্ষিণাংশ। উত্তর দক্ষিণের ট্রাম লাইনটা এক জায়গায় নাক ঢুকিয়েছে ওদের মিউনিসিপ্যালিটির এলাকায়। ট্রাম লাইনের ওপরে একটা পুলের ওপর দিয়ে 2-10 মিনিট অন্তর একটা না একটা ট্রেন হুইসেল বাজিয়ে যায়, ইঞ্জিন ধোঁয়া ছাড়ে। পুলের ওদিকে এখনো কাদামাটির রাস্তা, পচা পাকের ডোবা, কচুরি পানার দুর্গন্ধ। অথচ এদিকে চকচকে ইস্পাতের মতো পরিচ্ছন্ন রাস্তার পাশেই তকতকে এক সারি অট্টালিকা। জানালায় তার রঙিন পর্দা, বারান্দায় ইলেকট্রিকের ম্লান নীল আলো, ব্যালকনির বেতের চেয়ারে স্থূল চেহারার আসর। যে কোনো একটার সামনে দাঁড়ালেই শোনা যায় চুরির টুংটাং শব্দ, কথালাপ, নেপথ্যে নরম কলহাস্য, আর রেডিওর কণ্ঠে ঠান্ডা গলার গান। রাস্তাটা ছিমছাম, ল্যাম্পপোস্টগুলো দূরে দূরে, কৃষ্ণাচূড়া আর গুলমোহরের পাতায় আড়াল পড়া নিস্তব্ধতা। সিমেন্টে বাঁধানো চওড়া ফুটপাতে কেমন একটা অন্ধকারে ছমছমানি। শুধু অন্ধকারই নয়, আর একটা জিনিস চোখে পড়লে শিউরে ওঠা উচিত, কিন্তু চোখে পড়েও চোখে পড়ে না। ফুটপাতের ওপর সারি সারি মানুষের কার্টুন, একপাল মেয়ে পুরুষ, কাচ্চা বাচ্চা, তেলছিটে কাপড় আর উকুঞ্জর চুলের বিভৎসতা নিয়ে সারা ফুটপাত জুড়ে শুয়ে থাকে তারা ফোটার সন্ধে থেকে। রোগা জিলজিলে চেহারা কারো, পাঁজর বের করা বাচ্চাগুলো পিপের মতো পেট, পুরুষগুলোর কানে মাকড়ি। 2-10টা মেয়ের শরীরে মাংস আছে, যার নেই তার চোখে তেজ। ফুটপাতের গায়ে 2 না 3টে বেদরজা খুপড়ি পড়ে আছে অন্ধকারে, আলো ঝলমল এক সারি দোকানের মাঝে। চকমকি চোখ সুন্দর একটি বাচ্চা মেয়ের ফোকলা দাঁতের মতোই ছন্দপতন। দোকান ভাড়া দেওয়ার জন্য কাজে হাত লাগিয়ে শেষ অব্দি আর টাকাই কুলিয়ে ওঠেনি হয়তো বাড়িওয়ালার, কিংবা কোনো মামলা মকদ্দমায় ফেসে গেছে হয়তো। দেওয়াল আর ছাদ দুই আছে ঘর গখানার, কিন্তু কপাট বসেনি, সিমেন্ট হয়নি মেঝেতে। দেয়ালে প্লাস্টার না পয়েন্টিং কি উদ্দেশ্য ছিল বোঝাই দায়। রাস্তার ওপর যারা শুয়ে আছে তাদের দলেরই কয়েকজন এসে আশ্রয় নিয়েছে ওই ঘরগুলোতে। কুকুর কুণ্ডলি পাকিয়ে শুয়ে আছে। রাত 9টাও তখন হয়নি, কিন্তু ঘুম 2 প্রহর পূর্ণ হয়ে গেছে ওদের। 2টো ভদ্রলোকের পোশাক এসে দাঁড়ালো সেখানে। তাকালো তারা এপাশ ওপাশ, ঘুমন্ত কোনো মেয়ের জাগর কোনো অংশের দিকেও হয়তো বা। একটা পোশাক বললে, না তাড়ানো যাবে না, রিফিউজিরা শুয়ে আছে। অন্য পোশাকটা বললে, পেলে কিন্তু ভালোই হতো, দোকানের পজিশনটা দেখেছেন? একটা পোশাক এগিয়ে এলো, ঝুঁকে দেখলো লোকগুলোকে, বলে, রিফিউজি তো মনে হচ্ছে না মশাই। নয়? উৎসাহিত হয়ে উঠল অন্য পোশাকটি। দেখুন, ভালো করে দেখুন, তা না হলে তো মেরে হটিয়ে দেওয়া যাবে। স্পষ্ট আলো নেই, দুজনেই ঝুঁকে পড়ল। ঝরা পাতার কৃষ্ণচূড়া গাছটা যেটুকু চাঁদকে উঁকি দিতে দিয়েছে তার আলোয় কিছুই ভালো দেখা যায় না। একদল ময়লা মানুষ, এটুকুই যা চোখে পড়ে। সন্দেহ দূর করবার জন্য ঘরটার কাছে এগিয়ে গেল একজন। খাটো শাড়ির ঢেউটার দিকে ঝুঁকে পড়ে কি যেন দেখতে চাইল। সঙ্গে সঙ্গে মেয়েলি কণ্ঠের প্রতিবাদ, অওরাত দেখনি কখনো উল্লুকাহিকা? সব কথাটা শুনতে হলো না, ছিটকে দূরে সরে এলো ভদ্রলোকের পোশাক পরা লোকটি। চলুন মশাই, এখান থেকে চলুন,
গোলমাল বাঁধিয়ে দরকার নেই। হ্যাঁ, কাল বরং বাড়ি খোঁজ করা যাবে। বাড়ির পথ ধরল দুটো পোশাকি, আর ইমলি উঠে বসলো। উঠে বসে এদিক ওদিক তাকালো। ওদের পালানো দেখে হাসলো মনে মনে। ইমলি মানে তেঁতুল, তেলেগু ভাষায় যার নাম চিতাপাণ্ডু। চেহারা দেখে ভুল হলেও আসলে ইমলি কিন্তু তেলেঙ্গি নয়। মুখে হিন্দি উর্দুর ফরফরানি থাকলেও আইনের চোখেও খাস বাঙালি। মেয়েটার বাপ মা মারা গেছে না বেঠিকানা তা ইমলি নিজেও হলপ করে বলতে পারে না, কিন্তু যে ওর নাম রেখেছিল সে হয়তো আভাসে বুঝেছিল এ মেয়ে বাঘা তেঁতুলকেও হার মানাবে। শরীর তো নয়, যেন স্বাস্থ্যের জোয়ার। পুরনো তামার মতো গায়ের রং, চোখের কোলে সরু একটা কাজল রেখা সুরমা টানার অপেক্ষা রাখেনি। রঙিন দূরের শাড়ি একখানা পরনে। এতই খাটো মাপের যে ইজ্জত থাকে তো শরম থাকে না। ময়লা আঙিয়াটা বুকে পিঠে এমনই আঁটোসাঁটো হয়ে আছে যে না থাকলেও ক্ষতি ছিল না। লোক দুটো চলে যাওয়ার পর দেওয়ালে ঠেস দিয়ে উঠে বসলো ইমলি। মাথা চুলকালো খানিকক্ষণ। আন্দাজে আন্দাজে দু আঙুলের দুটো নখে একটা উকুন চেপে ধরল। মুখে না মানলেও যাতে ওরা সাচ্চা বেরিয়া। কথাবার্তায় হাবে ভাবে কিছুটা হিন্দুয়ানি, কিছুটা মুসলমানি। মনটা পাক্কা বেদের। স্বভাবে আর নেশায় বেড়েছিল ওদের পূর্বপুরুষরা। ঘুঙুর বাঁধা হাত ঢোলক বাজিয়ে নিচে গিয়ে বেড়াতো। তাঁবু নয়তো হোলকার ছাউনি যতবার গড়ত ততবার ভাঙত। বন মোরগের ঝাঁকের মতো উড়ে উড়ে বেড়াতো এখানে সেখানে। গানের ভাষায় বলতো, রাস্তাই আমাদের জাহা, ফাঁটা তাঁবু আমাদের দরবার। স্বপ্ন দেখতো মাসুক শুধু নাচবে গাইবে, ঢোলক বাজাবে, আর আশোক চাক্কু বেচবে চক বাজারে। স্বভাবে আর নেশায় বেঁধেছিল পূর্বপুরুষেরা, আর অভাবে আর পেশায় বেঁধে হতে হলো ইমলিদের। সুন্দরবনের জঙ্গল সাফ করে চাষবাসের জমি পেয়েছিল ওরা ইজারাদারের কাছ থেকে। ঘন অরণ্যের হিংস্রতায় ডেরা বেড়েছিল দলকে দল। বুনো মোষ, বাঘ, ভাল্লুক, নীলগাই তাড়িয়ে জঙ্গল পরিষ্কার করেছিল তারা। রাম হরিণ আর হরিয়ালও শিকার করেছে। বনের জমিকে সোনার ফসল বানিয়ে দিয়েছে। মাটি ভিজিয়েছে গতরের ঘামে। রোপাই বুনেছে, ভাদুই তুলেছে বছরের পর বছর। তারপর ইজারাদার এসে একদিন বলেছে খাজনা চাই। খাজনা দিয়েছে, খাজনা বেড়েছে। ভাবেনি কোনোদিনও হঠাৎ ডুগডুগি বাজিয়ে দেবে ইজারাদার, জমি ছেড়ে দিতে বলবে। ডুগডুগি বাজলো একদিন। ইমলিদের দলকে আর দরকার নেই ইজারাদারে। মোটরের লাঙল দিয়ে চাষ করবে সে নিজেই। জোয়ান চেহারার কেউ কেউ দিন মজুরের জন্য রয়ে গেল। বাকি লোকগুলো তাদের ডেরায় শুধু থাকতে পেল। চাষের জমি কেড়ে নেওয়া হলো সব। বেদের নেশা মুছে গেছে মন থেকে। স্বভাব শিকড় গেড়েছে সময়ের মাটিতে। এত কষ্টের ডেরা ছেড়ে যাবে ওরা কোথায়? মাটির মায়া কি এত সহজে ছাড়া যায়? আরো গভীর জঙ্গলের দিকে তাই সরে গেল ওরা। ভালুকের সঙ্গে রেশারেশি করে মৌচাক থেকে মধু ভাঙল, আর শহরে এসে মধু ফিরি করে সারা বছর তারা চালিয়ে নিত কোনো ক্রমে। দলবলের সঙ্গে এবারেও মধু বিক্রি করতে এসেছিল ওরা শহরে। লোকের মুখে ইমলির নাম হলো মধুবালি, কিন্তু ও মধু ফিরি করবে কি? শহরে এসে নিজেই মধুর খোঁজ পেল। দলে জোয়ান চেহারার অভাব ছিল কি? ছিল না। তাদের দু চারজন কি কখনো সখনো চোখের ডাকে হাতছানি দেয়নি ইমলিকে? ইমলি নিজেও হাসাহাসি করেছে, ছুঁড়েছে দু চারটে দিল জখমি দিল লাগি, কিন্তু তারা তো কই এমন ভাবে নাড়া দেয়নি ওর মনকে। জঙ্গলের মধু আর মোম নিয়ে এর আগেও তো দুবার এসেছিল ইমলি, কিন্তু তখন শহর এমন বদলে যায়নি। রোজগারের টাকায় শুধু একবেলা চাপাটি খাওয়াই নয়, বেশ কিছু পয়সা ঘুনশির গেঁজেতে পুড়ে ডেরায় ফিরত তখন। কিন্তু এবার দিন কয়েক ঘুরেই হয়রান হয়ে পড়ল ইমলি। ভোর হতে না হতেই ফুটপাতটা জেগে উঠত প্রতিদিন। মধুর হাড়ি মাথায় চাপিয়ে একে একে সবাই এগলি সেগলি ধরে মধু ফিরি করে বেড়াতো চিৎকার করে করে। মুখের মিষ্টি ডাকে গলা শুকিয়ে কর্কশ স্বর বেরোত দুপুর হতে না হতেই। তবু খদ্দেরের হদিশ মিলত না।
1.5 ক্রোশ পথ হাঁটার পরেও হয়তো তেতলা বাড়ির জানলা থেকে মেয়ে গলার ডাক আসে। মধু ছাকে বাঙালি বহু, দরদস্তুর করে, তারপর দরাম করে কপাট বন্ধ করে দেয় মুখের ওপর। মনের ঝাল মিটিয়ে গালাগালি দিতে দিতে সিঁড়ি বেয়ে নেমে আসে। তারপর আবার পথ চলা। ভাবে এত জলের দরেই যদি বেচতে হবে তো পট্টির ফড়িয়া কি দোষ করলে। এমনই ভাবে ইমলিও প্রতিদিন সারাটা দুপুর ঝমঝমে রোদে ঘুরে ঘুরে সন্ধ্যের সময় ফুটপাতে ওদের আড্ডায় ফিরে আসে। ফিরে এসে শুকনো মুখে বসে বসে ধুঁকতে থাকে, হাঁটুতে থুতনি রেখে। সকালে চিড়ে জোটে তো বিকেলের কোনো খাবার নেই। এভাবেই চলে আসছে দিনের পর দিন। সারাদিন রাস্তার কলে মুখ ভিজিয়ে বুক ভরা ঠান্ডা জল খেয়ে ওদের কেটে যায়। আড্ডায় সবারই মুখ শুকোয় ক্রমে ক্রমে। সন্ধ্যার সময় ফিরে এসে খবর নেয় ওরা পরস্পরে। শুধুই কার কত বিক্রি হলো। হতাশার দীর্ঘশ্বাস ফেলে বুড়োরা। শরীর দিয়ে জেবও কমজোর হয়ে আছে। অথচ মধু বিক্রি না হলে গাঁও দোহাতে ফিরবে কোন সাহসে? সারা বছর ওদের চলবেই বা কিসে? জীবনে এমন সুখাদিন আসেনি কখনো, ভাবলে সবাই। সারা দুপুর রোদে টহল দিয়ে ফিরছিল ইমলি। ভাবছিল সন্ধ্যের ভাবনাগুলোই। ঝাঁ ঝাঁ রোদ্দুরে চোখ জ্বলছে তখনও। মুখের চামড়া তাওয়ার মতো তেতে উঠেছে, অসহ্য ঠেকছে গায়ের আঙিয়া। ছায়া খুঁজতে খুঁজতে একটা গলিতে ঢুকে পড়ল ইমলি। তেলে ভাজার দোকানের পাশ দিয়ে বেঁকেছে গলিটা। পোড়া তেলের মিষ্টি গন্ধটা নাকে আসতে লোভী চোখে সেদিকে তাকালো। চোখে পড়ল ওপাশের বারান্দায় একজন ফুচকাওয়ালাকে ঘিরে হাতে শাল পাতার ঠোঙা নিয়ে বসেছে জনা কয়েক রং ঝলমল চেহারার পাঞ্জাবি মেয়ে। রাস্তার ধারে হলদে ঠেলা গাড়ি থেকে কুলপি বরফ বিক্রি করছে একজন। আনমনে কোমরের বটুয়ায় হাত দিয়ে খুচরো পয়সার স্পর্শ নিল ইমলি। তারপর তত্তর করে এগিয়ে গেল লোক সামলে। সামনে সিমেন্ট বাঁধানো চওড়া একটা রক, ছায়ায় ভিজে আছে যেন। একটা লোক শুধু কাঁচ আর অ্যালুমিনিয়ামের বাসন সাজানো ঝুড়িখানা নামিয়ে আঙ্গোছা নেড়ে হাওয়া খাচ্ছে। একপাশে ছায়ায় হাড়িটা নামিয়ে রাখলো ইমলিও। তারপর হঠাৎ চোখাচোখি হলো লোকটার সঙ্গে। মধু ফিরি করতে এসে নিজেই মধুর খোঁজ পেল ইমলি। রোগা কিন্তু শিশু কাঠের মতো কালো মজবুত চেহারা লোকটার। কানে লাল মাকড়ি, ঝাঁকড়া ঝাঁকড়া চুল, পরনে নতুন জামা। যাতে লোকটা ওদেরই মতো বেদে, বুঝলে ইমলি। শহরে অনেকগুলো বছর কাটিয়েছে এই যা। শহরের লোক হাজার ময়লা কাপড় পরে থাকলেও চিনতে পারে ইমলি। কেমন একটা মুখে চোখে পালিশ পড়ে যায় শহরে থাকলে। একবার চোখাচোখি হওয়ার পরই কাজে মন দিল লোকটা। টাকা পয়সা গুনলো, আরো কি যেন করলো। চোখ তুলে একবারও দেখলো না ইমলিকে। কিন্তু ইমলি মোহময় দৃষ্টিতে, মহব্বতের দৃষ্টিতে ঠায় তাকিয়ে রইল তার মুখের দিকে। অনেকক্ষণ অপেক্ষা করলে ইমলি আবার চোখাচোখি হওয়ার আশায়। তারপর কখন যে তার চোখ সরে গেল, অন্যমনস্ক হয়ে পড়ল। হিসেব নিকেশ শেষ করে ঝুড়ি থেকে একটা খাবার কৌটো বের করে ডাক দিল লোকটা। তারপর নিজেই উঠে এলো ইমলির কাছে। এ মধু আলী, 1 আনার মধু দিবে? হেসে কি একটা ঠাট্টা করলো ইমলি। 1 আনার মধু? সের হিসাবে বিক্রি হয় মধু। বড়জোর পাও ভর নিতে পারে সে, তা বলে 1 আনার? লোকটাও হাসলে, হেসে ঠাট্টার জবাব দিলে, যে চিজ যত কম দর তত বেশি ওজনেই তো বিক্রি হয়। কয়লা বিক্রি হয় মন হিসাবে, মধু সের হিসাবে, আর সোনা চাঁদি আর ওই অ্যালুমিনিয়ামের বর্তন বিক্রি হয় তোলা হিসেবে। মুখের মতো জবাব হলেও অপ্রতিভ হলো না ইমলি। জাত জনম গাঁও দেহাতের ঠিকানা নিল। তারপর বলল, পয়সার দরকার নেই, মুফতে দিয়ে দিচ্ছি, বলে 1 হাতা মধু ঢেলে দিল লোকটা রুটিতে। ইমলির কোলের ওপর 2খানা রুটি ফেলে দিল লোকটা। নে, তুইও খা 2খানা। বাধা দিল না ইমলি, ফিরিয়ে দিতেও চাইল না, শুধু চোখ টিপে হাসল। রুটি চিবোতে চিবোতে খবর নিল সে, কত মধু বিক্রি হয় দিনে, মুনাফা কত হয়। যতটা সম্ভব বাড়িয়ে বলল ইমলি। তবু আশ্চর্য হয়ে চোখ কপালে তুলল লোকটা। ব্যাস, অর্থাৎ এত কমে চলে কি করে ইমলির?
উপদেশ দিল টুটা ফাটা কাপড়ার বদলি বর্তন বিক্রি করতে, অনেক বেশি লাভ হবে। পট্টির পাইকারের কাছে মধুর হাড়িটা বেচে দিয়ে টাকাটা মহাজনের কাছে জমা রাখলে সেই দেবে কাঁচ অ্যালুমিনিয়ামের বাসন। তারপর পুরনো কাপড়ের বদলে সেগুলো বিক্রি করে মহাজনের কাছেই টাকা পাবে টুটা ফাটা কাপড়ের জন্যে। এমনি ভাবলে সত্যি তো, মধু আর কজন খায়, কিন্তু বর্তনের দরকার তো সকলেরই। টুটা ফাটা কাপড় তো সকলেই ফেলে দেয়। বললে কাল আসবো, ভেবে দেখি। বেশ খানিকটা যখন ও এগিয়ে গেছে, লোকটা ওর নাম জিজ্ঞেস করলে। ও নাম বললে। চোখে চোখে কি একটা অর্থপূর্ণ হাসি খেলে গেল। ইমলিও জিজ্ঞেস করলে লোকটার নাম। বলে ফালসা। এগুলি সেগুলি ঘুরে বেড়ালো ইমলি সারাটা বিকেল। মুখে মুখে ঘুরল মধুফিরির ডাক, কিন্তু মনের ভিতরে ঘুরল শুধু ওই একটাই নাম, ফালসা। মধুর মতোই মুখে লেগে রইল এ নাম। সারাটা দিন শুধু একটা তৃপ্তির হাসিতে উজ্জ্বল হয়ে রইল ও। দলের সকলকে বলল ঘটনাটা ইমলি। হেসে উড়িয়ে দিল সকলে। শহরে ব্যবসা করে কুত্তা বিল্লির মতো সারা বছর রাস্তায় পড়ে থাকতে তো আসেনি ওরা। না হয় শেষ অবধি পাইকারের কাছেই বেছে দিয়ে যাবে সব মধু, তারপর ফিরে যাবে ডেরায়। পাতার ছাউনি দেওয়া জঙ্গলি ডেরাও এর চেয়ে অনেক সুখের। মেঠো খরগোশের মাংস খেয়েও পেট ভরানো যায়। ওরা কেউ বুঝলো না শহরে থাকার এত লোভ কেন ইমলির। এ এক অদ্ভুত নেশা। চেষ্টা করেও এ নেশা ছাড়াতে পারল না ইমলি। দুপুর হলেই কি এক দুর্বোধ্য আকর্ষণ যেন সেই গলির দিকে টেনে নিয়ে যায় তাকে। কোনোদিন ফালসার দেখা মেলে, আর কোনোদিন হয়তো বা ছায়া ভেজা রকে বসে অপেক্ষা করে সে ফালসার জন্যে। ঘামে ভিজে ফুটন্ত রোদ্দুরে ঢুকতে ঢুকতে এসে হাজির হয় ফালসা। ইমলির দিকে চোখ তুলে না তাকিয়েও খুশিতে ভরে ওঠে তার মুখ। তারপর প্রতিদিনের মতো খাবার ভাগ করে খায় দুজনে। দুপুরের আলাপ কমে সন্ধে অবধি জোর টানতে শুরু করলো। আড্ডায় ফিরতে দেরি হতে লাগলো ইমলির। সন্ধ্যের পর কোনো একটা রাস্তার কলে স্নান সেরে নির্জনে কোথাও গিয়ে বসে দুজনে। গল্প করতে করতে রাত ভুলে যায়। রাস্তা থেকে কেনা চীনাবাদাম চিবোতে চিবোতে পা ছড়িয়ে ঘাসের জাজিমে বসে গল্প করে দুজনে অনেক রাত অবধি। আড্ডায় ফিরে নানা ওজোর দেখায় ইমলি। কেউ কিছু বিশেষ মনে করে না যদিও, বড়জোর ঠাট্টা বিদ্রুপ করে দু চারটে, আড়ালে হাসাহাসি করে। কম বয়সের মেয়েগুলো যে এমন দেরি করে ফিরবে তার নতুন কি, ফিরতেই তো ভুলে যায় অনেকে। ইমলিও ফিরল না একদিন। টিনের শেড দেওয়া মাটির দেওয়ালে ঘেরা ছোট্ট একখানা বস্তির ঘর, টুকরো টাকরা দু চারটে আসবাব, একটা দড়ির খাটিয়ায় নোংরা বিছানা। তবু প্রথম যেদিন এলো ফালসারে ঘরখানা খুব আপন মনে হলো ইমলির। এমন একখানা ঘর যদি সে জীবনে পেত, ফালসার মতো একটা মানুষকে যদি রেজাই বানাতে পারত শীতের রাতে। একটা কেরোসিনের লম্প জেলে চাপাটি বানাতে বানাতে এসব কথা সে ভাবতে লাগলো। নিজের ঘর দেখবার জন্য ইমলিকে ডেকে এনেছিল ফালসা। চোখ আর মন শুধু পিয়ার মহব্বতের ইশারাই দেখিয়েছিল, কিন্তু মুখের কথায় দুজনেই রসিকতা করত শুধু। মন জানাজানি হয়নি তাই কোনোদিনও মহব্বতের কথাও উচ্চারণ করেনি কেউই। আর ফালসার ঘর দেখতে এসেও ইমলি মুখ খোটে কিচ্ছুটি বলল না। চাপাটি বানালো, গল্প করলো, দুজনে খেয়ে দিয়ে নিল। তারপর দড়ির খাটিয়াটায় লম্বা হয়ে শুয়ে পড়ল ইমলি। বলল, নিদ আসছে চোখ জুড়ে, ফিরতে পারবো না আমি। ফালসা হাসলো। লম্পটা নিবিয়ে দিয়ে এসে ইমলির পাশেই শুয়ে পড়ল সে। ভোরবেলা যখন ঘুম ভাঙল, ইমলির শরীরে জড়তা নেই, তবুও মনে অপরিসীম লজ্জা। পিঠের ওপর থেকে ধীরে ধীরে ফালসার হাতটা সরিয়ে দিয়ে উঠে পড়ল সে। ফালসা ঘুমোচ্ছে, ঘুমোক। জেগে থাকলে কি করে চোখ তুলে চাইতো ইমলি। লজ্জায় মাটিতে মিশে যেতে ইচ্ছে হতো না তার। মধুর হাড়িটা মাথায় নিয়ে তত্তর করে চলে এলো সে। কি করে এমন মাতোয়ালের মতো টলতে টলতে এগিয়ে গিয়েছিল ইমলি। লজ্জা হলো তার। এমন বেশরম মেয়ে হয়তো আগে দেখেনি ফালসা। আর এমন তাজ্জব আদমি ইমলিও কি দেখেছে কখনো? একই খাটিয়ায় পাশাপাশি শুয়ে ঘুমের ঘোরে শরীরে হাত ছুঁইয়েও পাগল হয় না এ কেমন তর জোয়ান পুরুষ।
এত হাসি ঠাট্টা, এত ইশারা অঙ্গিত, তবু হাতের নাগালে পেয়ে কিছুই করলে না। এগলি সেগলি হয়ে মধুফিরি করে বেড়ালো ইমলি। বারবার দুপুরের ছায়ায় ভেজা রগটা তার পা টানল, তবু লজ্জায় সে তার পথ রুখে দাঁড়ালো। গলিটা 2-3 বার পার হলো ইমলি, তবু ঢুকতে সাহস পেল না। সন্ধেবেলায় ফিরে এলো সে ফুটপাতের আড্ডায়। দলের 2-4 জন মুখ টিপে টিপে হাসলো, চোখ টিপে ইঙ্গিতে যেন কি সব বলা বলিও করলো। এমন তো হামেশাই হয়। ইমলির সমবয়সী 2টো মেয়ে চুপচাপ এসে বসলো ওর কাছে, কোমরের ঘুনসিটা দেখাতে বলল। দেখলো তারা খুচরো কয়েকানা পয়সা, খিলখিল করে হেসে ওর গায়ে গড়িয়ে পড়ল। ব্যাস, এই কখানা পয়সা? চোখ কপালে তুলল তারা। এমন ভরা যৌবনের, এমন আঁটোসাঁটো চেহারা, একটা পুরো রাত হারিয়ে গিয়ে কিনা এই কয়না পয়সা? এত সস্তায় শরীরের মধু বেচেছে ইমলি। কোথায় হারিয়ে গিয়েছিল সে? কেন ফেরেনি? এসব প্রশ্ন কিন্তু কেউ করল না। এ বয়সে যদি এমন মাঝে মাঝে না হারাবে তো রূপের ইজ্জত রইল কোথায়? ঠাট্টাটা বুকে এসে বিঁধল ইমলির, তবুও বলতে পারল না। কোনো শহরালার হাতছানি নয়, কোনো টাকার লালচ ডেকে নিয়ে যায়নি ইমলিকে। পুলের ওপারে ডান্ডি বস্তিতে গিয়েছিল পিয়ার বন্ধুর সঙ্গে, ফিরেছেও ইজ্জত নিয়ে। নিজের কাছে নিজেই যেন ছোট হয়ে গেছে ইমলি। মুহূর্তের দুর্বলতা কাটিয়ে ফিরেছেও, খুশি হয়েছে সে কারণে। কিন্তু ফালসা কি ভাবছে সে? যথেষ্ট বেশরমের কাজ করেছে ইমলি, আর বেশরম হতে সে পারবে না। ফালসার সঙ্গে আবার দেখা করবে নাও, তাকাতে পারবে না তার চোখে চোখ রেখে। দলের সঙ্গেই ফিরে যাবে সে। পুরো দল একসঙ্গে ফেরে না যদিও কোনো বাড়ি, যার মধু শেষ হয়ে যায় সে সরে পড়ে আগেই। এবারেও একে একে অনেকেই কেটে পড়ল। কেউ ফিরে গেল, কেউ কলকারখানায় কাজ জোটালো, কেউ বা বেখোঁজ হলো। ইমলিও একদিন পট্টির পাইকারের কাছে বেচে দিয়ে এলো সব মধু। ঘুনশিতে গোটা কয়েক টাকা গুঁজে বেদরজা দোকান ঘরের দেওয়ালটায় ঠেস দিয়ে বসে বসে ভাবল, এ কটা টাকায় কি চলবে সারা বছর? জঙ্গলের ডেরায় গিয়ে কি করবে সে? খাবেটা কি? তার চেয়ে শহরে থেকে টুটাফাটা কাপড়ার বদলি অ্যালুমিনিয়ামের বর্তন বিক্রি করা অনেক ভালো। ফুটপাতে পড়ে পড়ে সারা রাত ঘুমিয়ে ভোরবেলায় উঠে ভেবেছে আজ দেখা করব ফালসার সঙ্গে। দুপুরে সেই নির্দিষ্ট সময় পর্যন্ত অবৈধ আবেগে পায়চারি করে বেরিয়েছে। অনেক আগেই সে পৌঁছে গেছে গলির মোড়ে, কিন্তু বহুবার চেষ্টা করেও সে গলির ভেতরে ঢুকতে পারেনি। বারবার ভেবেছে যদি হঠাৎ দেখা হয়ে যায়। কখন দুপুর পার হয়ে বিকেল হয়ে গেছে। নতুন উত্তেজনায় পুল পার হয়ে বস্তির দিকে হেঁটে গেছে ইমলি। দূর থেকে দেখেছে বস্তিটা, এমনকি ফালসার ঘরখানাও দেখেছে দূর থেকে। তারপর মনকে বুঝিয়েছে এত তাড়া কিসের, কাল আসা যাবে। এমনই করে কয়েকদিন কাটলো। খালি হয়ে এলো ওর কোমরের থলি। শেষে একদিন সব শরম পায়ে মারিয়ে এসে উপস্থিত হলো। এপাশ ওপাশ তাকালো চোরা চোখে। না, ফালসা নেই। ছায়া ভেজা গলির ভেতর রকে বসে খেলা করছে 2টো বাচ্চা ছেলে। সারা দুপুর অপেক্ষা করে অধীর হয়ে উঠল ইমলি। পায়ে যেন ক্লান্তি নেই, বিশ্রাম নেই মনের। একদিকে হতাশা আর একদিকে অধৈর্যতা। এতদিন শুধু লজ্জার কথাই ভেবেছে ইমলি। কৃপণ মানুষের মতো মাটি খুঁড়ে না দেখেও জেনেছে ঐশ্বর্য ঠিকই লুকানো আছে। সব হারাতে বসেছে দেখে আজ প্রাণের আবেগে মাটি খুঁড়ে চলল ইমলি। মনকে বোঝালো আছে আছে, আরো নিচে লুকিয়ে আছে ঐশ্বর্য। দ্রুত পায়ে পুলপাড়ের বস্তিতে এসে হাজির হলো ইমলি। আশঙ্কা স্রোতে লজ্জা মুছে গেল তার। ফালসার ঘরের সামনে এসে দাঁড়ালো। খোলা জানলায় চোখ রেখে উঁকি মারল ভিতরে। না, ফালসা নেই। ফালসা চলে গেছে। দড়ির খাটিয়াটাও নেই সেই ঘরে। পোড়া ইঁট 2টো আর একটা ভাঙা হাঁড়ি। পাশের ঘরের ছোকরাটাকে প্রশ্নের পর প্রশ্ন করে জানলে ফালসা চলে গেছে। তার ঘরের ভাড়া বাকি পড়েছিল। কিন্তু কোথায় গেছে ফালসা? কে জানে কোথায়। সারা পৃথিবীর রাস্তা জুড়েই তো গরিবের ঘর। চাঁদনি আকাশ তো তার তাঁবুর সামিয়ানা।
ফুটপাতের ধারে সেই বেদরজা দোকান ঘরটাতেই ফিরে এলো ইমলি। রাত তখন অনেক, লোক চলাচল ফিকে হয়ে এসেছে। গুলমোহরের ফাঁক দিয়ে এসে পড়েছে এক টুকরো চাঁদের আলো। দেওয়ালে ঠেস দিয়ে বসে রইল ইমলি। সব আশা ভরসা বুঝি ধুয়ে মুছে গেছে। অবশ হয়ে গেছে ওর সারা শরীর। ক্লান্তিতে ঘুমে চোখ জুড়ে আসছিল ইমলির। হঠাৎ একটা শব্দে চমকে উঠল। চোখ চেয়ে দেখল একটা ছায়া শরীর এগিয়ে আসছে। ভদ্রলোকের পোশাক পরা লোকটার দিকে এক দৃষ্টে তাকিয়ে রইল ইমলি। ভয়ে আশঙ্কায় বুক দুলে উঠল ওর। আর একটা দিনের কথাও মনে পড়ে গেল ওর। সেদিনও এমনই অবশ হয়ে গিয়েছিল ওর সারা শরীর। বাধা দিতে পারেনি ইমলি। আজ শুধু বাধা দেওয়ার শক্তি নয়, মনের জোরও যেন কেন কমে গেছে। লোক জেগে উঠেছে যেন। সেদিনের মতোই এসে দাঁড়ালো লোকটা। পায়ে পা ঠেকিয়ে ফিসফিস করে কি যেন বলল। তারপর হাতের মুঠোয় একটা টাকার স্পর্শ পেল ইমলি। ইচ্ছে হলো ছুঁড়ে ফেলে দিয়ে একটা চড় বসিয়ে দেয় লোকটার গালে, কিন্তু পারল না। ছায়া শরীরটা এগিয়ে গেল ধীরে ধীরে। ইমলিও ছায়ার মতোই অনুসরণ করলো তাকে। দিনের পর দিন, মাসের পর মাস কি করে যে কেটে গেল টের পেল না ইমলি। লোকটাও আসে না আর। অনেক অন্ধকার রাত জেগে কাটিয়েছে ইমলি, তবু সে ছায়া শরীরের দেখা মেলেনি। তাই ভিক্ষে করে রাস্তার কলে জল খেয়ে কতদিন আর চালাবে ইমলি? কাজের চেষ্টায় অনেক ঘুরেছে, কিন্তু আর নয়। কেউ সন্দেহ করেছে চুরি করে পালাবে, কেউ ভেবেছে ঘরের উঠতি ছেলেটা বিগড়ে যাবে। কলকারখানার কোনো কাজও সে জোটাতে পারেনি। অনেক ভেবে ইমলির তাই মনে হয়েছে রাতের অন্ধকারে ওই ছায়ার পথ ছাড়া তার গতি নেই। কিন্তু রাতের অন্ধকারে যা মধু বলে মনে হয়, দিনের আলোয় তা ফিরি করা যায় না। কোথায় সে উজ্জ্বল যৌবনের লোভানি, শরীরের আদিম উগ্রতা কোথায় হারিয়ে গেল তার? নোংরা রোগা হাড় জিলজিলে শরীর টেনে টেনে ভিক্ষে করে বেড়ালো ইমলি। আর পাঁচটা ভিখারির দেখা দেখি বাঁধা বুলিও শিখে নিল। কিন্তু অমন বিগত যৌবনার হাতে পয়সা দেবে কে? শহরময় ঘুরতে ঘুরতে রেল স্টেশনের কাছে এসে পৌঁছালো ইমলি। আশ্চর্য, এমন এতোয়ারি হাটের ভিড় কেন স্টেশনে? অসংখ্য মেয়ে পুরুষ কাচ্চা বাচ্চা পড়ে আছে এক উদ্ভ্রান্ত উদাস চোখে। কেউ চোখের জল মুছছে, কেউ তাকিয়ে আছে পাগলের মতো। এত চিৎকার, এত হট্টগোল, এত কান্না, অসহায় দুঃখের ছায়া সকলের মুখে। মাথায় টুপি ছোকরাগুলো ঘুরছে অনবরত। লোকগুলোকে দড়ি দিয়েই বা ঘিরে রেখেছে কেন এরা? টুপি পরা মেয়েগুলোই বা ওদের কানে কানে কি বলছে? দু একজনকে সাহসে ভর করে জিজ্ঞেস করলো ইমলি। একজন বললে, কি আশ্চর্য, খোট্টা কি সাধে বলে? সারা দেশ জুড়ে উদ্বাস্তুদের কান্নার রোল উঠেছে, আর এই খোট্টা মেয়েটা উদ্বাস্তু কাকে বলে বুঝতেই পারছে না। জমি জমা সম্পত্তি সব ফেলে রেখে পালিয়ে আসতে হয়েছে লোকগুলোকে। পিছনে ভর দেবার কিছু নেই, ভবিষ্যতের ভরসা নেই। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো ইমলি, বুঝলো কিছুটা। জল আর পাখা বিলোচ্ছে এদেরকে কেউ কেউ। ওদিকে খাবার দেওয়া হচ্ছে ঠোঙায় করে, পুরি তরকারি দিচ্ছে সবাইকে। দু একজন অনুযোগ করছে, এমন নোংরা খাবার খাওয়া যায় না, দাঁতে চিবানো যায় না এমন রুটি, বলছে কেউ কেউ। কিছু বুঝলো না ইমলি। এক সময় দেখলো নিজের অজান্তে কখন সে আর সকলের সঙ্গে এক লাইনে এসে দাঁড়িয়েছে। আর যতই এগিয়ে যেতে শুরু করেছে সে সকলের পিছনে পিছনে, ততই আনন্দে চকচক করে উঠছে তার চোখ। পেট ভরে খেতে পাবে সে এতদিন পর, পুরি আর তরকারি। ওর হাতের ওপর যখন খাবারের ঠোঙাটা এসে পড়ল, তখন যেন বিশ্বাসই হচ্ছিল না ইমলির। পিছনের মেয়েটিকে জায়গা করে দিয়ে সরে যেতে ভুলে গেল যেন। অবশেষে খাবার নিয়ে সরে এলো ইমলি, আর সঙ্গে সঙ্গেই মাথায় গেরুয়া টুপি পরা ছোকরাটা এসে পথ রুখে দাঁড়ালো। প্রশ্নের পর প্রশ্ন শুরু হলো। কোত্থেকে এসেছে, কি জাত, বাংলা জানে কিনা। ভয়ে মুখ বিবর্ণ হয়ে গেল ওর। আরো অনেক লোকজন জুটে গেল চারিদিকে। কেউ যেন চেঁচালো, রিফিউজি নয় রে, রিফিউজি নয়। কেউ বা বললে, রিফিউজিরা খেতে পারছে না, শালী নেমন্তন্ন বাড়ি ভেবে ছুটে এসেছে। যার যা মুখে এলো বলল,
উত্তেজিত হয়ে উঠল সবাই। হঠাৎ কে যেন একটা ধাক্কা মারল ইমলিকে। হাতের ঠোঙাটা পড়ে গেল দূরে। এদিক থেকে আরেকজন কে একটা ধাক্কা মারল আবার। মাটিতে ছিটকে পড়ল ইমলি নিজেই। চুল ধরে হিড়হিড় করে টেনে তুলল একজন। ঠেলে দিয়ে বলল, যা ভাগ, আবার আসিস তো মেরে হাড় গুঁড়ো করে দেব। একজন বলে উঠল, ছেড়ে দিন ছেড়ে দিন, যথেষ্ট শিক্ষা হয়েছে, মেয়ে মানুষ আফটার অল। স্টেশনের বাইরে বের করে দিয়ে আসুন, আর মারতে হবে না। কোনো কথাই হয়তো বা বুঝতে পারল না ইমলি। চোখ বেয়ে দরদর করে তার জল গড়িয়ে পড়ল। গায়ের ধুলো ঝেড়ে ফেলে স্টেশনের বাইরে সিঁড়িতে এসে বসল। হঠাৎ যেন বমির বেগ এসে ঠেকল গলায়। উঠে দাঁড়াতেই তার মাথাটা ঘুরে গেল। বসে পড়ল তাই। শুনছিলেন আজকের গল্প শ্রী রমাপদ চৌধুরী রচিত ইমলি। ফিরে আসছি আরেকটি গল্পের সাথে কিছুদিনের মধ্যে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পে থাকবেন। আর আমার গল্প পাঠ যদি ভালো লাগে তাহলে লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন। এতে আমার উৎসাহ এবং কনফিডেন্স আরো বাড়বে। তবে আজ এখানেই বিদায় নেব। আবার দেখা হচ্ছে। নমস্কার।